Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমরা পিএসসি মিসলেনিয়াস মেইনস পরীক্ষা 2002 তে ট্রান্সলেশনের যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা সলভ করব। এর আগে পিএসসি মিসলেনিয়াসের মেইন পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার্সে যে প্রশ্নগুলো এসেছে সেরকম বেশ কিছু ক্লাসেস নিয়ে আসা হয়েছে। এছাড়াও পিকে দে সরকারের বইতে ট্রান্সলেশনের যে এক্সারসাইজগুলো রয়েছে সেখান থেকেও বিভিন্ন ক্লাসেস করানো হয়েছে। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলোও কিন্তু আনসার করে সলিউশনে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা দেখেছো, বাড়িতে প্র্যাকটিস করছো। এই মাসেই তোমাদের পিএসসি মিসলেনিয়াসের মেন্স পরীক্ষা হতে চলেছে, সেই জন্য ট্রান্সলেশনের ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাড়িতে প্র্যাকটিস করো এবং অবশ্যই খুব ভালো মতো তোমরা পরীক্ষাতে তাহলে স্কোর করতে পারবে। তাহলে শুরু করছি আজকে ট্রান্সলেশনের ক্লাস। আজকে পিএসসি মিসলেনিয়াসের মেন্স পরীক্ষা 2002 তে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটা আমরা সলভ করব। এখানে যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটি আমরা ভালো করে পড়ব, বাংলাটা যতটা সম্ভব সোজা ভাষায় বোঝার চেষ্টা করব, তারপর প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। এখানে বলছে টেবিলের ওপর একটা পিতলের ঘন্টা থাকতো, পিতলের ঘন্টা টেবিলের ওপর রাখা থাকতো, সেটাই বাজালে বুঝতুম ডাকছেন। অর্থাৎ কোন একজন ব্যক্তি যদি সেই ঘন্টাটা বাজাবেন তাহলে অন্যরা বুঝতে পারতেন যে সেই ব্যক্তি তাদেরকে ডাকছেন। একদিন সকালে ঘন্টার শব্দে আমরা একসঙ্গে সবাই ছুটে এসেছি। কোনো একটা দিন সকালবেলা ঘন্টার শব্দ শুনে সেখানে উপস্থিত সবাই দৌড়ে ঘরে ঢোকেন। উনি হাসতে লাগলেন, বললেন, তোমরা কিন্তু সহজে শুনতে পাও না, আমি তো অনেকক্ষণ বাজাচ্ছি। এই লও, তোমার বাবাকে একখানা পত্র লিখলাম, কাল উনি আমায় কবিতায় চিঠি লিখেছেন। অর্থাৎ চিঠিটা লিখেছেন কিন্তু সেটা গদ্যে নয় বা চলতি কথায় নয়, কবিতায় লিখেছেন, কবিতার মাধ্যমে লিখেছেন। এমন করে চ্যালেঞ্জ করলে আমার কবিত্ব জাগ্রত হয়ে ওঠে। অর্থাৎ কেউ একজন আমাকে কবিতায় যেটা লিখছেন সেটা দেখে আমার ভেতরে কবিত্বটাও কিন্তু জেগে উঠছে, কারণ আমার ভেতরে কবিত্বটাকে চ্যালেঞ্জ করছে যে দেখুন আমি কবিতা লিখতে পারি, আপনি পারেন কিনা সেটা প্রমাণ দিন। ব্যাপারটা সেরকম হয়ে যাচ্ছে। উনি দার্শনিক হয়ে কবিতা লিখবেন আর আমি কবি হয়ে গদ্যে উত্তর দেব, তাও কি হয় কখনো? খুব সুন্দর একটি প্যাসেজ, যেখানে আমরা দেখতে পেলাম একদম সহজ সরল বাচ্চা সুলভ একটা কিন্তু বিষয় আছে এই ভদ্রলোকের মধ্যে, যেখানে তিনি বলছেন আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করে কবিতায় চিঠি লেখেন উত্তর দেয়, তাহলে আমি কি তাকে গদ্যে উত্তর দেব? আমার ভেতরে তো একটা কবিত্ব রয়েছে, সেটা তো জাগ্রত হয়ে ওঠে। খুব সুন্দর একটি প্যাসেজ। এবার আমরা সেই প্যাসেজটা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। চলো দেখি কিভাবে করা যায়, কত তাড়াতাড়ি এবং কত সহজে করা যায়। আমাদের পরীক্ষাতেও কিন্তু সে টার্গেট রাখতে হবে যে সময়ের মধ্যে অবশ্যই আমাদের ট্রান্সলেশন করতে হবে, কিন্তু ট্রান্সলেশনের জন্য অবশ্যই তার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, কোয়ালিটি মেনটেন করে, এবং কোথাও কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না হয় বা মিনিংটা কখনো চেঞ্জ না হয়ে যায়। অনেক সময় আছে কিছু ছেলে মেয়েকে আমি দেখি তারা প্যারাফ্রেজ করে, যেটা প্যাসেজে দেওয়া আছে সেন্টেন্স যেটা বলছে সেটা কি করে, তারা নিজেদের মতো প্যারাফ্রেজ করে একটা ট্রান্সলেট করার চেষ্টা করে। কিন্তু অনেক সময় যেটা প্রবলেম হয়, প্যারাফ্রেজ করতে গেলে অনেক সময় মিনিংটা স্লাইটলি চেঞ্জ হয়ে যায়। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। প্যারাফ্রেজ করে উত্তর লেখার সময় মিনিংটা যাতে চেঞ্জ না হয় সেটা সবার আগে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? ফার্স্ট সেন্টেন্সে বলছেন টেবিলের ওপর একটা পিতলের ঘন্টা থাকতো। একটা ঘন্টা থাকতো, একটা ইন্ট্রোডাক্টরি আমাদের দেয়ার নিয়ে আসতে হবে, সেখানে একটা ঘন্টা থাকতো টেবিলের ওপর। তাহলে দেয়ার দিয়ে আমরা করব, এবং দেখো ঘন্টা থাকতো একটা কিন্তু অতীতের অভ্যাস বলছে, রাখা হতো অতীতকালে। সেক্ষেত্রে আমরা ইউজড টু কথাটা বলতে পারি, দেয়ার ইউজড টু। এবার কোনো কিছুকে রেখে দেওয়া, কোনো কিছুকে রেখে দেওয়া কোথাও, আমরা লে শব্দটা ব্যবহার করতে পারি, লে, রেখে দেওয়া। ওকে, কোথাও একটা জিনিসকে রেখে দেওয়া। সো দেয়ার ইউজ টু লে পিতলের ঘন্টা, একটা পিতলের ঘন্টা। তাহলে এ, পিতল হচ্ছে ব্রাস, ব্রাস, ঘন্টা হচ্ছে বেল। তাহলে দেয়ার ইউজ টু লে
আ ব্রাস বেল অন দ্য টেবিল, টেবিলের ওপর, অন দ্য টেবিল। এখানে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে আসলাম এবং এটা কিন্তু কোনো সাবজেক্ট নয়। দেয়ার দিয়ে বা ইট দিয়ে সেন্টেন্স শুরু করলে সাবজেক্টটা কিন্তু পরে বসে এবং তার আগে ভার্বটা বসে। ঠিক আছে, তাহলে দেয়ার ইউজ টু লে আ ব্রাস বেল অন দি টেবিল, তাহলে টেবিলের উপরে একটা পিতলের ঘন্টা থাকতো, সেটাই বাজালে বুঝতুম ডাকছেন। মানে তিনি যদি সেটা বাজাতেন তাহলে আমরা বুঝতে পারতাম তিনি আমাদের ডাকছেন। তিনটে পার্ট আছে কিন্তু এইটুকু সেন্টেন্সের মধ্যে। সেটাই বাজালে মানে যদি তিনি সেটা বাজাতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে তিনি আমাদেরকে ডাকছেন। তিনটে অংশ রয়েছে সেন্টেন্সটায়। প্রথমে সেটাই বাজালে মানে যদি তিনি সেটা বাজাতেন, আমরা কিন্তু এখানে ইফ দিয়ে লিখবো কন্ডিশনাল, এবং অবশ্যই এটা সিম্পল পাস্ট টেন্স হবে। ইফ হি বাজানো রিং, তার পাস্ট ফর্ম রাং। ইফ হি রাং দ্যাট বেল, যদি সেই ঘন্টাটা বাজাতেন। ইফ হি রাং দ্যাট বেল, এখানে ইফের সাথে দেখো আমরা পাস্ট টেন্স ব্যবহার করছি। ইফের সাথে আমরা পাস্ট টেন্স ব্যবহার করছি, তাহলে আমরা মেন ক্লজে অবশ্যই would, could, might এবং V1 ব্যবহার করব। তাহলে আমরা বুঝতে পারতাম, তাহলে we would understand, we would understand if he rang that bell, যদি তিনি সে ঘন্টাটা বাজাতেন, we would understand, আমরা বুঝতে পারতাম তিনি ডাকছেন, বুঝতে পারতাম যে that তিনি ডাকছেন, তিনি ডাকছেন। তাহলে that he, তিনি ডাকছেন, এটা কিন্তু past continuous, তাহলে he was calling us, তিনি তখন আমাদের ডাকছিলেন, he was calling us. If he rang that bell, we would understand that he was calling us. একদিন সকালে ঘন্টার শব্দে আমরা একসঙ্গে সবাই ছুটে এসেছি। একদিন সকালে, তাহলে ওয়ান ডে মর্নিং, ওয়ান ডে মর্নিং। দেখো অনেকে এখানে লিখবে ওয়ান মর্নিং। ওয়ান মর্নিং মানে একটি সকাল, এক সকালে, বাংলায় বলবো এক সকালে, এক সকালবেলা। কিন্তু এখানে বলছে একদিন সকালে, তাহলে এখানে ওয়ান ডে মর্নিং কিন্তু লিখতে হবে এভাবে। এখানে কিন্তু ডেটাকে মিস করা যাবে না, ওয়ান মর্নিং লেখা যাবে না, ওয়ান ডে মর্নিং, একদিন সকালে। ঘন্টার শব্দে আমরা একসঙ্গে সবাই ছুটে এসেছি, এখানে সাবজেক্ট কোনটা? আমরা, তাই তো? তাহলে আমরা উই, কাজটা কি করেছি? ছুটে এসেছি, মানে ছুটে এসেছিলাম, মানে একদিন সকালে ছুটে এসেছিলাম। এখানে কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করছি, তাহলে আমরা বলতে পারি উই, আমরা সবাই করেছি উই অল, উই অল, আমরা সবাই ছুটে এসেছি। উই অল কেম, কেম রাশিং, উই অল কেম রাশিং। ঠিক আছে, আমরা সবাই ছুটে এসেছি। কোথায় এসেছি? অবশ্যই তার ঘরে ছুটে এসেছি। মানে তিনি তো একটা ঘরের ওপর টেবিল, ঘরের মধ্যে টেবিল, টেবিলের উপরে ঘন্টাটা রয়েছে, তিনি ঘন্টা নাড়িয়ে আমাদেরকে ডাকছেন, তো তখন আমরা সেই ঘরে এসে উপস্থিত হলাম। সো উই অল কেম রাশিং টু হিজ রুম, তার ঘরে আসলাম, এটা ধরে নিচ্ছি তার ঘরে আসছি ঘন্টার শব্দে। তাহলে বাই দি, ঘন্টার শব্দ রিং, তাই তো? ঘন্টা বাজায়, রিং অফ দি বেল, বাই দি রিং অফ দি বেল। তাহলে ওয়ান ডে মর্নিং উই অল কেম রাশিং, আমরা সবাই ছুটে আসলাম টু হিজ রুম, তার ঘরে, বাই দি রিং অফ দি বেল, ঘন্টার শব্দে। ওকে, সো ঘন্টার শব্দে। উনি হাসতে লাগলেন, তাহলে উনি হাসতে লাগলেন, অবশ্যই হি, তিনি হাসতে লাগলেন, হাসা শুরু করলেন, তাহলে স্টার্টেড, স্টার্টেড, এবং স্টার্ট ভার্বের পরে জিরান বসাবো, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসানো হবে। সো হি স্টার্টেড লাফ, তার সাথে আইএনজি জিরান, লাফিং, হি স্টার্টেড লাফিং। কি করতে শুরু করলেন? অবজেক্ট। আমি আগের দিনে ঘটনাটা বলেছি যে এখানে অবজেক্ট আছে, অবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হয়। তাহলে এখানে একটা অবজেক্ট যদি বসাতে হয়, নাউন করতে হয়, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেটা কিন্তু জিরান্ড হয় এবং তখন সেটাকে নাউন বলা হয়, নাউনের মতো বিহেভ করে, জিরান্ড।
তাহলে হি স্টার্টেড লাফিং, সে হাসতে আরম্ভ করলেন। বললেন তোমরা কিন্তু সহজে শুনতে পাও না। বললেন মানে হি সেড, হি সেড তোমরা কিন্তু সহজে শুনতে পাও না। তোমরা কিন্তু, কিন্তু মানে মানে আমি এতক্ষণ ধরে ঘন্টা বাজাচ্ছি তবুও তোমরা শুনতে পাও না, তথাপি। ইয়েট, ইয়েট তথাপি, কিন্তু মানে তথাপি, ইয়েট তোমরা শুনতে পাও না, মানে ইউজুয়ালি তোমরা শুনতে পাও না, তাই তো? তোমরা ইউজুয়ালি অনেকবার ডাকার পর তোমরা শুনতে পাও, প্রথমেই ডাকলে তোমরা কেউ শুনতে পাও না। তাহলে ইয়েট ইউ শুনতে পাও না, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। ইউ ডু নট হিয়ার ইট, ইয়া শুনতে পাও না, বুঝে সহজে শুনতে পাও না। তাহলে ইজিলি আমরা বলতে পারি, ইজিলি। কিংবা দেখো সহজে শুনতে পাও না মানে কি বলো, সঙ্গে সঙ্গে শুনতে পাও না, অনেকক্ষণ ধরে ঘন্টা বাজানোর পরে তারপর তোমরা শুনতে পাও। সো ইউ ডু নট হিয়ার ইট ইজিলি কিংবা ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি তক্ষণি তক্ষণি শুনতে পাওনি, সহজেই শুনতে পাওনি মানে তক্ষণি তক্ষণি শুনতে পাওনি, এটা বলতে পারি। আবার ইজিলি বলতে পারি, সহজভাবে শুনতে পাওনি। সো ইয়েট ইউ ডু নট হিয়ার ইট ইজিলি কিংবা ইনস্ট্যান্টলি। দেখো এখানে যেহেতু কোটেশনের মধ্যে আছে তোমরা শুনতে পাও না, একটা অভ্যাসই বোঝানো হচ্ছে, এবং কোটেশনের মধ্যে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স এভাবে লিখতে পারি, কথাগুলো যেগুলো রয়েছে আমরা প্রেজেন্ট টেন্সে কথাগুলো লিখতে পারি। আমরা ডাইরেক্ট স্পিচে লিখছি, এগুলোকে যখন তুমি ইনডাইরেক্টে নিয়ে যাবে তখন কিন্তু পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। সুতরাং আমরা ডাইরেক্ট স্পিচে এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারি। আমি তো অনেকক্ষণ বাজাচ্ছি, এটা অবশ্যই যদি আমরা প্রেজেন্টে করবো তাহলে অনেকক্ষণ ধরে কোনো কাজ ঘটে চলেছে, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। সেক্ষেত্রে আমি বাজাচ্ছি, তাহলে আই এর পরে কি হবে, হ্যাভ হবে, তারপরে বিন হবে, হ্যাভ বিন। এবং বাজানো মানে রিং করা, তাহলে আই হ্যাভ বিন রিঙ্গিং, আইনজি যুক্ত করা হচ্ছে। সো আই হ্যাভ বিন রিঙ্গিং, এটা অনেকক্ষণ ধরে বাজাচ্ছি, আই হ্যাভ বিন রিঙ্গিং ইট অনেকক্ষণ ধরে, ফর এ লং টাইম, ফর এ লং টাইম অনেকক্ষণ ধরে, ফর এ লং টাইম। সো আই হ্যাভ বিন রিঙ্গিং ইট, এটা বাজাচ্ছি আমি, ফর এ লং টাইম অনেকক্ষণ ধরে। এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করলাম। এরপর বলছে এই লও, এই ল মানে কি, এটা নাও, তা টেক ইট, টেক ইট এটা নাও। তোমার বাবাকে একখানা পত্র লিখলাম, দেখো পত্র লিখলাম মানে লিখেছি, তোমার বাবাকে যেন পত্র লিখলাম মানে কি আমি এখন পত্রটা লিখেছি, তুমি সেটা দেখো। সো এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হবে, এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। আমি এখন লিখেছি, এই মাত্র লিখে নিয়ে আসা, এই মাত্র লিখলাম, লিখেছি। সো এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট আসছে। যদি কেউ মনে করে ললে লাম মানে পাস্ট টেন্স হবে, তাহলে এখানে ভুল হবে। কারণ দেখো তোমার বাবাকে এখানে পত্র লিখলাম মানে আমি এখনই লিখলাম, এটা প্রেজেন্ট পারফেক্টে হবে। সেটাই যখন তুমি নারেশন চেঞ্জ করবে, ইনডাইরেক্ট লিখবে, তখন সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তোমার বাবাকে একখানা পত্র লিখলাম, তার মানে আই প্রেজেন্ট পারফেক্ট মানে আই এর পরে হ্যাভ বসবে, আই হ্যাভ, এবং ভার্বের থার্ড ফর্ম বসবে। সো আই হ্যাভ রিটেন এ লেটার, আই রিটেন এ লেটার টু ইয়োর ফাদার, তোমার বাবাকে, টু ইয়োর ফাদার। সো টেক ইট, আই হ্যাভ রিটেন এ লেটার টু ইয়োর ফাদার, তুমি নাও, আমি তোমার বাবাকে একটা চিঠি লিখেছি। পরবর্তী সেন্টেন্স, কাল উনি আমায় কবিতায় চিঠি লিখেছেন। এখানে কিন্তু অতীতকালে একটা কাজ করা হয়েছে এটা বোঝানো হচ্ছে, অতীতকালে এই কাজটা করা হয়েছে বলছে, মানে অতীতকালে বলছে তার আগের দিন কাজটা করেছে, আরো বেশি অতীতে কাজটা করেছে, তাই তো? অতীতে প্রথমে কাজটা করেছে। সেক্ষেত্রে আমরা এটা পাস্ট পারফেক্টে লিখবো, সেক্ষেত্রে এটা আমরা পাস্ট পারফেক্টে লিখবো। এবং পাস্ট পারফেক্টে যখন তুমি ন্যারেশন চেঞ্জ করবে তখন সেটা অবশ্যই কিন্তু কি হবে, পাস্ট পারফেক্টই থাকবে, পাস্ট পারফেক্টটা পাস্ট পারফেক্টই থাকবে ন্যারেশন চেঞ্জের পরে। সো কালকে উনি আমাকে চিঠি লিখেছেন, ইয়েস্টারডে, ইয়েস্টারডে তিনি লিখেছেন, এটা পাস্ট পারফেক্ট হবে। তাহলে হি হ্যাড রিটেন, হি হ্যাড রিটেন আমাকে লিখেছেন, হি হ্যাড রিটেন মি এ লেটার, একটা চিঠি লিখেছেন কবিতায়, কবিতায়। তাহলে হি হ্যাড রিটেন মি আ লেটার কবিতায়, কবিতায় বলতে ইন পোয়েট্রি, এটা বলতে পারো কবিতায়। আবার কবিতার মাধ্যমে লিখেছে, সো বাই পোয়েট্রিও হতে পারে। বাই পোয়েট্রি মানে বাই মিনস অফ,
কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে উত্তরটা দিয়েছে? কবিতার মাধ্যমে। So yesterday he had written me a letter in poetry কিংবা by poetry. By poetry মানে by means of, কিসের মাধ্যমে বা থ্রু, কবিতার মাধ্যমে যেটি লিখেছে। তাহলে এখানে আমরা ইন পোয়েট্রি কবিতায় কিংবা কবিতার মাধ্যমে বাই পোয়েট্রিটা বলতে পারি। এরপরে আসছে এমন করে চ্যালেঞ্জ করলে আমার কবিত্ব জাগ্রত হয়ে ওঠে। এমন করে চ্যালেঞ্জ করলে আমার কবিত্ব জাগ্রত হয়ে ওঠে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আমার কবিত্ব, আমার কবিত্ব, ঠিক আছে। তারপর ভার্ব কোনটা? জেগে ওঠে, জাগ্রত হয়ে ওঠে মানে জেগে ওঠে। তাহলে আমার কবিত্ব, মাই পোয়েটিক, আমার কবিত্বটা, আমাদের কবিত্বে যে সেন্স আছে, তাই তো, তাহলে মাই পোয়েটিক সেন্স, মাই পোয়েটিক সেন্স জাগ্রত হয়ে ওঠে মানে জেগে ওঠে, কি একটা জাগিয়ে তোলে, তাই না? চ্যালেঞ্জটা জাগিয়ে তোলে, এটাও কিন্তু প্যাসিভ আছে। সো মাই পোয়েটিক সেন্স ইজ, এটা আমরা প্রেজেন্ট টেন্সে করছি, ইজ জেগে ওঠে। জেগে ওঠে মানে ইভোকড, ইভোকড, ইভোকড। তাহলে মাই পোয়েটিক সেন্স ইজ ইভোকড, আমার কবিত্ব জেগে ওঠে এমন করে চ্যালেঞ্জ করলে, মানে যখনই কেউ চ্যালেঞ্জ হয়, যখনই এটা চ্যালেঞ্জড হয়, তাহলে whenever এমন করে চ্যালেঞ্জ করলে, যদি একটু ঘুরিয়ে বলি, এমন ভাবে চ্যালেঞ্জ করা হলে, মানে কবিতা বা আমার যে পোয়েটিক সেন্স, কবিত্বটা যদি চ্যালেঞ্জড হয় এইভাবে, তাহলে কবিত্বটা যদি চ্যালেঞ্জড হয়, এখানে কবিত্বটা প্রথমে সাবজেক্ট হিসেবে রয়েছে, তাহলে আমাকে কি করতে হবে? এখানে কিন্তু আমরা সেটার প্রোনাউন ব্যবহার করে একটা ক্লজ তৈরি করব। তাহলে whenever it is challenged, ইহা চ্যালেঞ্জড হয়। সো whenever it is challenged in this way, এইভাবে। সো মাই পোয়েটিক সেন্স ইজ ইভোকড, আমার কবিত্ব জেগে ওঠে, এটা প্যাসিভে লেখা হলো। whenever যখনই, ইট ইজ চ্যালেঞ্জড ইন দিস ওয়ে, যখনই একে এইভাবে চ্যালেঞ্জ করা হয়, চ্যালেঞ্জড হয়, এটাও প্যাসিভেই লেখা হয়েছে। এবং আজকে ক্লাসে লাস্ট সেন্টেন্সে বলছে উনি দার্শনিক হয়ে কবিতা লিখবেন, উনি দার্শনিক হয়ে কবিতা লিখবেন, আর আমি কবি হয়ে গদ্যে উত্তর দেব, তাও কি কখনো হয়? দেখো, যেটা বলতে চাইছে যে উনি দার্শনিক হওয়া সত্ত্বেও কবিতা লেখেন, কবিতা লিখবেন মানে কবিতা লেখেন। এখানে যদি আমরা সেভাবে ইন্টারপ্রেট করতে পারি যে উনি দার্শনিক হওয়া সত্ত্বেও কবিতা লেখেন, তাহলে দার্শনিক হওয়া সত্ত্বেও, ইন স্পাইট অফ বিইং একজন দার্শনিক, তাহলে বিইং আ ফিলসফার, ইনস্পাইট অফ বিইং আ ফিলসফার, দার্শনিক হওয়া সত্ত্বেও তিনি কবিতা লেখেন। হি রাইটস পোয়েট্রি, এটা কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখছি, হি রাইটস পোয়েট্রি। ইনস্পাইট অফ বিইং আ ফিলসফার, দার্শনিক হওয়া সত্ত্বেও, হি রাইটস পোয়েট্রি, সে কবিতা লেখে, ঠিক আছে। আর আমি কি করি? অ্যান্ড আমি কবি হয়েও গদ্যে উত্তর দেব। অ্যান্ড আই, কবি হয়েও মানে বিইং আ পোয়েট, বিইং আ পোয়েট, কবি হয়েও, তাহলে আই বিইং আ পোয়েট, কবি হওয়া সত্ত্বেও কি করব? আমি তোমাকে গদ্যে উত্তর দেব, শ্যাল রিপ্লাই ইউ, উত্তর দেব, ইন ইন প্রোজ, কবিতায়, গদ্যে, শ্যাল রিপ্লাই ইন প্রোজ। তাহলে ইনস্পাইট অফ বিইং আ ফিলসফার, হি রাইটস পোয়েট্রি, অ্যান্ড আই, সাবজেক্ট হচ্ছে এই পার্টে আই, বিইং আ পার্ট, এটা একটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে, এবং তারপরে ভার্ব কোনটা? শ্যাল রিপ্লাই, রিপ্লাই করব ইন প্রোজ, ঠিক আছে। মানে তিনি দার্শনিক হওয়া সত্ত্বেও কবিতা লিখবেন, আর আমি কবি হওয়া সত্ত্বেও গদ্যে উত্তর দেব। তাহলে আই বিইং আ পোয়েট শ্যাল রিপ্লাই ইন প্রোজ। তারপর যে তাও কি হয় কখনো, মানে আমি যে গদ্যে উত্তর দেব এটাও কি কখনো হয়? তাহলে কি লিখছি? তাও কি হয় কখনো, মানে ইয়াও কি কখনো সম্ভব? তাহলে ইজ ইট এভার পসিবল, এটা কি সম্ভব? কখনোই, অ্যাট অল, অ্যাট অল। তাহলে ইজ ইট এভার পসিবল অ্যাট অল, এটা কি কখনো কোনোভাবে সম্ভব? তাও কি হয় কখনো? ইজ ইট এভার পসিবল, কখনো কি সম্ভব? অ্যাট অল, আদৌ। তাহলে এখানে দেখো আমরা সেন্টেন্সটা লিখলাম, ইনস্পাইট অফ বিইং আ ফিলসফার হি রাইটস পোয়েট্রি,
তিনি কবিতা লেখেন, অ্যান্ড আই বিং আ পোয়েট, এবং আমি কবি হওয়া সত্ত্বেও শ্যাল রিপ্লাই ইন প্রোজ, গদ্যে লিখতে হবে। ইজ ইট এভার পসিবল অ্যাট অল, এটা কি আদৌ কখনো সম্ভব, সত্যি হয়? অনেক ধন্যবাদ সবাইকে ক্লাসটা পুরোপুরি দেখার জন্য, এবং অবশ্যই প্র্যাকটিস করো তোমরা বাড়িতে। সামনেই তোমাদের পিএসসি মিসলেনিয়াসের মেন্স হতে চলেছে বেশ কিছুদিন পরে, তাই এই সুযোগটা তোমরা হাতছাড়া করো না। যতটা সম্ভব চেষ্টা করো ভালো করে পড়ার, প্র্যাকটিস করার। আমার চ্যানেলে বিভিন্ন প্লেলিস্ট তোমরা দেখতে পারো, সেখান থেকে অবশ্যই তোমরা পরীক্ষাতেও অনেক কিছু শিখতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, তো তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।